হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের আজকে সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা পি ব্লক মৌল নিয়ে আলোচনা করব। গতদিন ডি ব্লক মৌল নিয়ে আলোচনা করছিলাম আর কিছু গার্বেজ কথাবার্তা বলছিলাম। তো আজকে আমরা পি ব্লক নিয়ে কথা বলবো। তো আমি যদি পর্যায় সারণীটা একটু নিয়ে আসি, তাহলে দেখো এখানে এই যে এই পার্টটাকে বলা হয় হচ্ছে তোমার পি ব্লকের পার্ট। আমি যদি মার্ক করে দেখাই তাহলে দেখো যে এই পার্টটা হচ্ছে পি ব্লকের পার্ট, আর এই হিলিয়াম সহ এই পার্টটা হচ্ছে এস ব্লক, আর এই পার্টটা হচ্ছে ডি ব্লক, আর এই নিচের পার্টটা হচ্ছে মেইনলি এফ ব্লক। আরে দূর, নিচের পার্ট কি হলো? নিচের পার্টটা হচ্ছে মেইনলি এফ ব্লক, তার মধ্যে কিছু ব্যতিক্রম আছে, যেমন ল্যান্থানাম হচ্ছে এফ ব্লকের মধ্যে পড়ে না। তো আজকে আমরা হচ্ছে পি ব্লক নিয়ে কাজ শুরু করব। তো পি ব্লকে দেখো কত কত আছে। পি ব্লকে হচ্ছে তোমার এই যে এখান থেকে শুরু হয়েছে 13 নম্বর গ্রুপ থেকে শুরু হয়েছে 14, 15, 16, 17, 18, এই যে এই কয়টা গ্রুপ আছে। তো আমরা প্রত্যেকটা গ্রুপের মৌলের ইন্ডিভিজুয়ালি আলোচনা করব, প্রত্যেকটা গ্রুপকে ইন্ডিভিজুয়ালি আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করি, তার জন্য এই স্লাইডটা আমার বের করে ফেলতে হবে আগে। আমাদের মেইন স্লাইডে আমরা আসি। তো দেখো আমাদের হচ্ছে প্রথমে গ্রুপ 13। গ্রুপ 13 এর মধ্যে কি কি মৌল থাকে? গ্রুপ 13 এর মধ্যে যদি আমরা একটু দেখি তাহলে আমরা মৌল পাবো হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটানিয়াম। বোরন, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে গ্যালিয়াম, ইন্ডিয়াম, আর হচ্ছে টাইটানিয়াম। এগুলো একটু মুখস্থ করে ফেলবা, বুঝতে পারছো? এগুলো মুখস্থ করে ফেলবা। তো এখানে একটা জিনিস দেখা যায় যে এটা যখন ক্লোরাইডের সাথে যুক্ত হয়, মনে করো BCl3, তারপর হচ্ছে AlCl3, BF3, মানে যখন এটা হ্যালোজেনের সাথে যুক্ত হয় তখন দেখো এদের অষ্টক সংকোচন ঘটে। কেন? দেখো বোরনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? এই যে এটা যদি প্রথম শক্তি স্তর হয়, তো এটা যদি প্রথম শক্তি স্তর হয়, এখানে 2টা ইলেকট্রন আছে। তারপরের শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে, 1, 2, 3। তো ক্লোরিন 3টা আছে, তার মানে কি ক্লোরিন 3টা ইলেকট্রন দিয়ে তাকে কি করবে, মানে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, তাই না? তো কয়টা ইলেকট্রন হলো? আগে থেকে 3টা ছিল, আরো 3টা আসলো, 6টা হলো। কিন্তু আমরা কি জানি অষ্টকের জন্য কয়টা লাগবে? 8টা। তো 8টা পাওয়ার জন্য আমাদের 8টা যেহেতু পাই নাই, তো এদের কি হয়েছে? অষ্টক সংকোচন হয়েছে। অষ্টক সংকোচন। তো এই যে অষ্টক সংকোচন হওয়ার ফলে এরা কি করতে পারে? ইলেকট্রন গ্রহণ করতে পারে, মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করতে পারে। অষ্টক করতে পারে। আর যারা এরকম পারে তাদেরকে লুইস মতবাদ অনুযায়ী কি বলা হয় জানো? তাদেরকে লুইস মতবাদ অনুযায়ী লুইস অ্যাসিড বলা হয়। এগুলা পরিবেশ রসায়নে পড়বা, আবার ফার্স্ট পেপারে 4র্থ অধ্যায়ে পড়বা। তো এগুলাকে লুইস অ্যাসিড বলা হয়। কি কারণে? এরা হচ্ছে মুক্তজোড় গ্রহণ করতে পারে, আর যারা মুক্তজোড় দেয় তাদেরকে বলা হয় লুইস বেস। তো এগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব। মানে আমাদের মূল বিষয় হচ্ছে এটা যে এদের কি ঘটে? অষ্টক সংকোচন ঘটে, যার ফলে এরা মুক্তজোড় নিতে পারে এবং এরা লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। তো তোমাকে জিজ্ঞাসা করতে পারে নিজের কোনটি লুইস অ্যাসিড, তখন ইজিলি অ্যান্সার দেওয়া যাবে আই গেস। তো তারপর আমরা যদি দেখি AlCl3, যে বললাম মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার একটা লাইভ এক্সাম্পল হচ্ছে AlCl3। তো AlCl3
অ্যালুমিনিয়ামের সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, ক্লোরিন আসে 3টা, তার মানে 3 3 6। ঠিক আছে, তো এখন এর তো কি হয়েছে, অষ্টক সংকোচন। তো এই স্টেবল হওয়ার জন্য, স্টেবল হওয়ার জন্য কি করে বলতো, সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। আমি আগে লিখি তারপর বোঝাচ্ছি। বুঝতে পারছো, এটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। তো যারা 26-এর বাচ্চা কাচ্চা আছো তারা অনেকে সন্নিবেশ সমযোজী বন্ধন নাও জানতে পারো। তো সন্নিবেশ সমযোজী সংক্ষেপে স লিখতেছি। তো এটা কি, একজন ইলেকট্রন দিবে, আরেকজন নিবে। তো ব্যাপারটা হচ্ছে এই যে এইটা যখন দেখাবো তখন বুঝতে পারবে। মনে করো এখানে একটা অ্যালুমিনিয়াম আছে, তো এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। তো কি হয়, এখানে একটা ইলেকট্রন আছে ক্লোরিনের, এখানে একটা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন আছে, এখানেও সেম, এখানেও সেম। তারপর এরকম আরেকটা অ্যালুমিনিয়াম আমরা এখানে আঁকাইতে পারি, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিন। এখন বলো তো এখানেও হচ্ছে, এখানে দুইটা দুইটা করে ইলেকট্রন থাকবে। তো কয়টা ইলেকট্রন হয়েছে, 6টা ইলেকট্রন হয়েছে। তো 6টা ইলেকট্রন হওয়ার পর দেখো এই যে ক্লোরিনের ক্ষেত্রে, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে হচ্ছে 7টা। তার মানে কি, বাকি ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় আছে। তো যেহেতু মুক্ত অবস্থায় আছে, ওই ইলেকট্রনগুলোকে আমরা বলি হচ্ছে মুক্ত জোড়। তো ওগুলাকে আমি এই কালার দিয়ে দেখাচ্ছি, সবগুলাতে দেখাবো না, জাস্ট একটাতে দেখাচ্ছি। 1 2 3 4 5 6, এই যে 6টা, মানে 3 জোড়া, মানে 6টা এই মুক্ত জোড় থাকে। তো এখানেও এরকম 1 2 3 4 5 6। তো এই মুক্ত জোড় কি করে, অ্যালুমিনিয়ামকে সে দিয়ে দেয়। দেখো সমযোজী বন্ধনে কি হয়, সমযোজী বন্ধনে দুইজনই ইলেকট্রন শেয়ার করে, আর সন্নিবেশ সমযোজীতে কি হয়, একজন ইলেকট্রন শেয়ার করে। বুঝতে পারছো, এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তো এই ক্লোরিন আবার এই অ্যালুমিনিয়ামকে হচ্ছে ইয়া করে, ইলেকট্রন দিয়ে দেয়। তো এই বন্ধনটাকে বলা হয় সন্নিবেশ সমযোজী, স স। তো এই স্ট্রাকচারটা আমাদের পরীক্ষায় খ নম্বরে আসে, AlCl3 ডাইমার গঠন করে কেন, আমি কোশ্চেন লিখে দেই, ডাইমার গঠন করে কেন তোমরা লিখে নিও। আর এখানে হচ্ছে AlCl3, আর একটা AlCl3 এর সাথে এই যে এইভাবে যুক্ত হয়ে কি তৈরি করে, Al2Cl6। তো এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ডাইমার। বুঝতে পারছো, তারপর আরেকটা ইনফরমেশন আমাদের জানতে হবে, AlCl3 এটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। তুমি যদি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও, তাহলে এটা কি হবে, কঠিন থেকে বাষ্পে পরিণত হবে। তো এগুলা হচ্ছে গ্রুপ 13 এর বেসিক ইনফরমেশন, এগুলা ফ্রিকোয়েন্টলি আসে। এর বাইরে অনেক ইনফরমেশন আছে, তুমি যদি পড়তে যাও 1000টা জিনিস পড়তে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু আমার কাজ হচ্ছে তোমাকে গাইড করে দেওয়া। আমি তোমাকে গাইড করে মেইন জিনিসগুলো ধরাই দিলাম। এখন তুমি বই থেকে একটু জাস্ট রিডিং দিবা, আর যদি পারো কনসেপ্ট বুক থেকে একটু রিডিং দিও, বাস হয়ে যাবে। আর যদি কোনো প্রবলেম ফেস করো, ফিল ফ্রি টু নক মি। বুঝতে পারছো? তো আমাদের গ্রুপ 13 শেষ, এখন আমরা হচ্ছে গ্রুপ 14 এ যাব। তো গ্রুপ 14 এ কে কে আছে, গ্রুপ 14 এ ও একটা জিনিস আমি বলি নাই, একটা জিনিস নিয়ে কনফিউশন হয়। এই যে তোমার হচ্ছে এখানে দেখো গ্যালিয়াম আছে, তো জিএ তে গ্যালিয়াম বোঝায়,
আর জিই তে জার্মেনিয়াম বোঝায়, জার্মেনিয়াম আমরা পরে পড়বো। তো জি এ তে গ্যালিয়াম বোঝায়, কি বোঝায়? আরে ধুর, জি এ তে বোঝায় হচ্ছে গ্যালিয়াম। আর জি তে বোঝায় জার্মেনিয়াম। বুঝতে পারছো? তো এই দুটার মধ্যে প্যাচ লাগে না, জি এ হচ্ছে গ্যালিয়াম আর জিই হচ্ছে জার্মেনিয়াম। তো আমাদের গ্রুপ 13 শেষ। তোমরা জাস্ট বই থেকে একটু রাফ রিভিশন দিবা, আর রাফ রিভিশনে যদি কোনো কিছু ইম্পর্টেন্ট মনে হয় এগুলার ফাঁকে লিখে ফেলবা কালার পেন্সিল দিয়ে। তোমরা পরে আসি গ্রুপ 14। গ্রুপ 14 এ কে কে আছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটানিয়াম। বোরন, অ্যালুমিনিয়াম, ও সরি ওয়েট, আমরা তো গ্রুপ 14 এ চলে আসছি, তো বোরন কেন আসবে? আমাদের কি আসবে? কার্বন, কার্বন, সিলিকন, সিলিকন, জার্মেনিয়াম, তারপর হচ্ছে টিন আর লেড। তো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয় কিসের মধ্যে? পিবি আর হচ্ছে পিডি এর মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো পিবি বলতে আসলে লেড বোঝায়, বুঝতে পারছো? পিবি বলতে আসলে লেড বোঝায়, আর পিডি বলতে আসলে বোঝায় প্যালাডিয়াম বোঝায়, প্যালাডিয়াম। এই প্যালাডিয়ামটা অর্গানিক কেমিস্ট্রিতে 1000বার শুনবা। তো এখানে দেখো কার্বন আছে, কার্বনের দুইটা রূপভেদ পাওয়া যায়। কার্বনের দুইটি রূপভেদ কি কি? একটা পাওয়া যায় হচ্ছে ডায়মন্ড, আরেকটা পাওয়া যায় হচ্ছে গ্রাফাইট। আমি গত ক্লাসে সম্ভবত একটা কথা বলছি তোমাদের যে এই অধ্যায়ে পড়ার মতো জিনিস কিন্তু অনেক আছে, কিন্তু আমাদের একটু টেকনিক্যালি পড়তে হবে। কিভাবে? যে সবাই যেটা পড়ে সেটা আমাদের পড়তে হবে। সবাই কি পড়বে? হাজারি স্যারের বই পড়বে, তারপর তোমার গুহ স্যারের বই পড়বে, কনসেপ্ট বুক পড়বে। তো তুমি যদি এগুলো পড়ে ফেলো, তো আর একটা জিনিস সাবধান করে দেই যে দেখবা যে মানে এমন এমন কিছু কোশ্চেন আছে অ্যাডমিশনে আসছে যেগুলো কখনো মানে বইয়ে নাই। তো ওগুলা হচ্ছে আগের বইয়ে ছিল, ওই জন্য ওগুলা কোশ্চেন মানে আগে আসতো। তো ওই জন্য আমি তোমাদের মানে একটু কম্প্যাক্টলি পড়ানোর চেষ্টা করতেছি যাতে কোনো সমস্যা না হয়। তো ডায়মন্ড আর গ্রাফাইটের মধ্যে বেসিক যে পার্থক্য, এই পার্থক্য হচ্ছে ডায়মন্ড ইলেকট্রন পরিবহন করে না, এটা হচ্ছে অপরিবাহী। আর এটা হচ্ছে পরিবাহী। এখন কথা হচ্ছে কেন, তাই না? কথা হচ্ছে অপরিবাহী পরিবাহী কেন? এটার জন্য দায়ী হচ্ছে সংকরায়ন। সংকরায়ন আমরা এই অধ্যায়ে পড়বো, জটিল যৌগের সংকরায়নও পড়বো, সন্নিবেশ সমযোজী যৌগের সংকরায়নও পড়বো। একদম ইন ডিটেলস আমি পড়াবো, কোনো সমস্যা নেই। আপাতত যারা সংকরায়ন পড়ছো তারা তো বুঝতেই পারবা, আর যারা 26 ব্যাচের আছো এখনো সংকরায়ন পড়া নাই, কোনো সমস্যা নেই, আপাতত মুখস্থ রাখো। সংকরায়ন যখন পড়াবো তখন এমনিতেই বুঝে যাবে যে এই ডায়মন্ডের সংকরায়ন হচ্ছে sp3, sp3, আর গ্রাফাইটের সংকরায়ন হচ্ছে sp2। এই sp3 এর ফলে নো ফ্রি ইলেকট্রন, এখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, নো ফ্রি ইলেকট্রন। আর এখানে কি থাকে? একটা ফ্রি ইলেকট্রন থাকে। এই একটা ফ্রি ইলেকট্রনের কারণে কি হয়? বিদ্যুৎ পরিবাহী হয়। বুঝতে পারছো? তো এগুলো খ নম্বরে আসে। তারপর আমাদের আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন কেন?
বুঝতে পারছো? তো কার্বন ডাই অক্সাইড গ্যাস হওয়ার পিছনে যে কারণ, সেই কারণটা হচ্ছে এরকম, যে কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার, কার্বন এই পাশে একটা অক্সিজেন, এই পাশে একটা অক্সিজেন, তো এরা হচ্ছে মুক্ত মূলকের মতো থাকে। তো মুক্ত মূলকের মতো থাকার ফলে এরা কি হয়, গ্যাস হয়। আর যদি সিলিকনের স্ট্রাকচার আঁকি তো এরকম হবে, সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন অক্সিজেন সিলিকন, সরি এখানে অক্সিজেন বসবে, অক্সিজেন সিলিকন অক্সিজেন। দেখো এটা একটা ছোট্ট পার্ট আমি আঁকাইছি, জাস্ট একটা ছোট পার্ট, এইরকম একটা দৈত্যাকার অণু গঠন করে, এটাকে বলা হয় দৈত্যাকার অণু। দৈত্যাকার অণু, এই দৈত্যাকার অণুর কারণে কি হয়, কঠিনে পরিণত হয়। বুঝতে পারছো? তো এখানে কি থাকে, মুক্ত অবস্থায় থাকে, তার ফলে গ্যাসে পরিণত হয়, আর এখানে দৈত্যাকার অণু গঠন করে, এই জন্য কঠিনে পরিণত হয়। তারপর হচ্ছে আমাদের আরো কিছু কোশ্চেন আসে, পরের স্লাইডে যাই, আমার স্লাইড নিতে হবে একটা। আমি কিন্তু বোর্ড অ্যাডমিশন সবই কভার করে পড়াচ্ছি। তো আরেকটা কোশ্চেন আসে, CCl4 পানিতে অদ্রবণীয় কিন্তু SiCl4 দ্রবণীয়। কথা হচ্ছে কেন, তাই না? তো CCl4 এর আরেকটা নাম আছে, CCl4 এর CCl4 কে বলা হয় পাইরিন। পাইরিন, তো এর পাইরিন কিসে ইউজ করা হয় বলতে পারবা কেউ? কমেন্টে জানিও তো। আমি তার আগে বলে দেই, পাইরিন হচ্ছে ড্রাই ওয়াশে ইউজ করা হয়। ওই যে কাপড় পরিষ্কার করে যে ড্রাই ওয়াশ, সেই ড্রাই ওয়াশে পাইরিন ইউজ করা হয়। বুঝতে পারছো? ড্রাই ওয়াশে ইউজ করা হয়। এখন CCl4 হচ্ছে অপোলার, আর পানি হচ্ছে পোলার। এমনিতেই মিশবে না, কিন্তু এখানে আরো কারণ আছে। কি কারণ? কার্বনের যদি এখানে সেন্ট্রাল অ্যাটমকে বা কেন্দ্রীয় পরমাণুকে, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, তো কার্বনের যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p2, তাই না? এখানে দেখো কোনো ডি অরবিটাল নাই, ফাঁকা ডি অরবিটাল নাই, কিন্তু সিলিকনের যদি মানে ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো 1s2 2s2 2p6, কয়টা দিলাম, 2 2 4 6 10 3d4। দেখো কি আছে, ডি অরবিটালটা 4টা ইলেকট্রন আছে, কিন্তু ডি তে ইলেকট্রন ধরতে পারে কয়টা, 10টা। তার মানে কি ডিটা ফাঁকা আছে। তো এই ডি অরবিটালে হচ্ছে পানি কি হয়, যুক্ত হইতে পারে, পানি যুক্ত হয়ে ফাঁকা ডি অরবিটাল, এর হচ্ছে ফাঁকা ডি অরবিটাল নাই, ফাঁকা নাই, কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে। বুঝতে পারছো? এই জন্য সে কি করতে পারে, প্রথম শর্ত হচ্ছে এরা পোলার অপোলার কখনোই মিশবে না, আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে সিলিকনের ডি অরবিটাল আছে কিন্তু কার্বনের ডি অরবিটাল নাই, এই জন্য সে মিশতে পারে না। তারপর আমরা যদি একটু আচ্ছা, আমি মনে হয় ইলেকট্রন বিন্যাস ভুল করে ফেলছি।
একেবারে ডিরেক্ট 3 দিয়ে ফেলছি। 2p6 তারপর 3s হবে, তা 3s2 3p2, তো 3d0। এটা একটু কারেকশন করে নিও, মিস্টেক হয়ে গেছে। তো আমাদের গ্রুপ 14 শেষ, এখন আমরা গ্রুপ 15-এ যাব। মোটামুটি এগুলা পড়লে তোমার মানে হয়ে যাবে আর কি। তো ভরসা রাখো আমার উপর যে মোটামুটি এগুলা পড়লে হয়ে যাবে, সাথে বই একটু রিডিং দিবা, আর হচ্ছে কনসেপ্ট বুক চাইলে পড়তে পারো বা আমাদের এসিএস এর বইগুলো পড়তে পারো, কোনো সমস্যা নেই। তো আমাদের গ্রুপ 15-এ কে কে আছে? গ্রুপ 15-এ আছে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম কেন, নাইট্রোজেন, ফসফরাস, তারপর হচ্ছে আর্সেনিক, তারপর হচ্ছে অ্যান্টিমনি, আর আছে হচ্ছে বিসমাথ। এগুলো মনে রাখবা। তো এখানে যে জিনিসটা মানে কমনলি জিজ্ঞাসা করে, এগুলো 9-10-এ পড়ছো যে NCl5 হয় না, NCl5 হয় না কিন্তু PCl5 হয়, কেন ব্যাখ্যা করো, এরকম কোশ্চেন আসে। তো এটার পিছনে কারণ হচ্ছে যোজনী, তাই না? তো আমরা যদি দেখি যে নাইট্রোজেনের 1s2 2s2 2px 2py 2pz, দেখো একটা একটা করে ইলেকট্রন আমি দিলাম, তুমি যতই চেষ্টা করো নাইট্রোজেনকে এক্সাইটেড করতে পারবে না। নাইট্রোজেনকে বিক্রিয়া করাইতে গেলে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হয়, যেটা নরমালি পসিবল না। তো তুমি যতই চেষ্টা করো এর যোজনী 3-এর বেশি বানাইতে পারবে না, তাই কি হবে না। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে দেখো, ফসফরাস যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p, কত হবে 2 2 4 6 10 12, ফসফরাস হচ্ছে 15, 3p3। তো এটাকে চাইলে তুমি 3 আর 5 যোজনী বানাইতে পারো। তো এই 5 যোজনীর ফলে কি হয়, PCl5 হয়, কিন্তু NCl5 হয় না। আবার আরেকটা কোশ্চেন আসে এরকম যে PCl5 হয় কিন্তু PH5 হয় না কেন? এখানে তো কোনো সমস্যা নেই, দেখো এখানে যোজনীর কোনো সমস্যা আছে? যোজনীর কোনো সমস্যা নেই, তারপরে হচ্ছে না কেন? হচ্ছে না কেন? এনার্জির ডিফারেন্সের কারণে। একটু যদি আমরা দেখি, ফসফরাসের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে এখানে যেহেতু যোজনী 5, একেবারে যোজনী 5ই লিখতেছি, 1s2 2s2 2p6 3s2 3px, 3s2 টা পরে দেই, 3s এর একটা ইলেকট্রন যাবে, 3px 3py 3pz 3dxy 3d, কয়টা লাগবে 1 2 3 4 5 হয়ে গেছে আমাদের। তো দেখো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এখন হাইড্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s1। এখন হাইড্রোজেন কি করবে, s অরবিটাল নিয়ে এটার সাথে যুক্ত হইতে যাবে। তো এখন এখানে মনে করো s এর সাথে একটা s যুক্ত হইলো হাইড্রোজেনের, এখানে px এর সাথে একটা s যুক্ত হইলো হাইড্রোজেনের, p আর s এর শক্তির ডিফারেন্স আছে, তারপরেও ধরো হইলো, এখানেও মনে করো হইলো, এখানেও মনে করো হইলো, কিন্তু এখানে হবে না, কারণ d অনেক, d এর শক্তির পার্থক্য অনেক বেশি, যার কারণে কি হবে না, এদের মানে এই বন্ধনটা হবেই না। তো PH4 তো হওয়া সম্ভব না, PH4 যেহেতু হওয়া সম্ভব না, ওই জন্য PH5ও হয় না। বুঝতে পারছো? এগুলো গোছায় লিখে নিবা। আচ্ছা, তারপর আরেকটা কোশ্চেন আছে, আমি একটা নতুন স্লাইড নেই, ওটাতে বোঝাই। তোমার হচ্ছে এরকম কোশ্চেন আসে
PCl5 হয় কিন্তু PI5 হয় না। এখানে সমস্যাটা কোথায়? এখানে তো আর এনার্জি গ্যাপের সমস্যা নেই, তাই না? কিন্তু তারপরেও এটা হয় না কেন? এটাও না হওয়ার কারণ হচ্ছে স্থানিক বাধা। অন্য কালার দিয়ে লিখি। এটা না হওয়ার কারণ হচ্ছে স্থানিক বাধা। এটার মূল কারণ হচ্ছে স্থানিক বাধা। এটাকে ইংলিশে স্টেরিক হিন্ড্রেন্স বলে। তো স্টেরিক বাধা জিনিসটা কি? মনে করো তুমি ফসফরাস, চারপাশে কয়টা ক্লোরিন আছে? 5টা ক্লোরিন আছে। তো 5টা ক্লোরিন, এখানে একটা, এখানে একটা, এখানে মনে করো 2টা, এখানে একটা। তো এভাবে যুক্ত হইতে পারে। কিন্তু আয়োডিন বলো তো, আয়োডিনের আকার অনেক বড় না? আয়োডিন যদি যুক্ত হয়, ফসফরাস আয়োডিন একাই মনে করে এরকম জায়গা দখল করলো, এখানে আরেকটা আয়োডিন যখন জায়গা দখল করলো, এখানে আরেকটা আয়োডিন জায়গা দখল করলো, এই যে জায়গার যে শর্টেজ, এটাকে বলা হয় স্থানিক বাধা। তো এই যে দেখো 3টা আয়োডিনই অলরেডি ফসফরাসকে ঘিরে ফেলছে। তো তার ফলে কি হলো, আর বাকি 2টা আয়োডিন যুক্ত হওয়ার জায়গায় নেই। এই জন্য PI3 হয় কিন্তু PI5 হয় না। কারণ কি? স্থানিক বাধা। বুঝতে পারছো আশা করি। তারপর হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন আসে যে NH3 আর PH3 এই দুটার মধ্যে মুক্ত জোট থাকে। কারণ দেখো, নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি, এটা 26 ব্যাচের জন্য বলতেছি, নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো 1s2 2s2 2px 2py 2pz। তো 1 2 3, এই যে এই 3টাই কিন্তু বন্ধনে অংশগ্রহণ করে। এই 2টা ইলেকট্রন কি অবস্থায় থাকে? মুক্ত অবস্থায় থাকে। তো সেই মুক্ত অবস্থায় ইলেকট্রনগুলোকে এখানে আমরা দেখাইছি। তো ফসফরাসের ক্ষেত্রেও একই কাহিনী ঘটে। তো এখন এরা কি করতে পারে? এই মুক্ত ইলেকট্রনগুলা কি করতে পারে? অন্যকে দান করতে পারে। তো যারা মুক্ত ইলেকট্রন অন্যকে দান করতে পারে তাদেরকে লিগ্যান্ড বলা হয়। লিগ্যান্ড নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সামনে। তো এরা যারা হচ্ছে মুক্ত ইলেকট্রন দিতে পারে তাদেরকে আবার লুইস বেস বলা হয়। এখন কথা হচ্ছে এদের মধ্যে লুইস বেস মানে এই দুটোর মধ্যে কে বেশি স্ট্রং? তো এটা কম্পারিজন কেমনে করব? আমরা কম্পারিজন করব এইভাবে যে দেখো NH3 যদি স্ট্রাকচার আঁকি আমি, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর ফসফরাস হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তো এখন দেখো নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ফসফরাসের থেকে অনেক বেশি। বুঝতে পারছো? নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3 আর ফসফরাসের হচ্ছে 2.1। তাহলে নাইট্রোজেন ইলেকট্রনকে জোরে টান দিবে। এখানে তো মুক্ত জোর আছে, এখানেও মুক্ত জোর আছে। নাইট্রোজেন ইলেকট্রনকে জোরে টান দিবে, এখানেও জোরে টান দিবে। ফলে মুক্ত জোর গেলে কি হবে? আরো শক্তিশালী হবে। মুক্ত জোর শক্তিশালী হওয়া মানে হচ্ছে তার ক্ষমতা বেড়ে যাওয়া। তার ফলে কি হবে? NH3 বেশি স্ট্রং হবে। বুঝতে পারছো? তো NH3 রিলেটেড আরো কথাবার্তা আছে। তো এদের অক্সাইড নিয়ে আমরা একটু কথা বলি। এদের 5টা অক্সাইড হয়, 5টা অক্সাইড হয়। 1 নম্বর হচ্ছে N2O, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। এটা হচ্ছে লাফিং গ্যাস হিসেবে ইউজ হয়। অন্য কালার দিয়ে লিখি, এখানে আন্ডু রিডু করা যায় না, এটাই হচ্ছে সমস্যা, একেবারে মুছেই দিতে হয়। এই যে লাফিং গ্যাসের কথা শুনছো না, এটা হচ্ছে লাফিং গ্যাস। তারপর হচ্ছে এনও। এনোর বাংলা, এনো হচ্ছে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড। তারপর হচ্ছে N2O4, N2O4। তো N2O4 হচ্ছে
ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, বুঝতে পারছো? তারপর হচ্ছে NO2 নাইট্রোজেন পারঅক্সাইড, আর কয়টা হলো? 4টা হলো। আরেকটা হচ্ছে N2O5, N2O5, N2O5 কি নাইট্রোজেন পেন্টাঅক্সাইড। বুঝতে পারছো? তো নাইট্রোজেন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই জিনিসগুলো তৈরি করতে পারে সে। তো এটার এখন স্ট্রাকচার আমরা দেখবো একটু। তার আগে আরেকটা ছোট্ট জিনিস পড়াই দেই, যে CCl3NO2, CCl3NO2 এটাকে বলা হয় ক্লোরোপিক্রিন। ক্লোরোপিক্রিন, বুঝতে পারছো? তো এটা কি হিসেবে ইউজ হয়, কেউ গেস করতে পারবা? এটা ইউজ হয় হচ্ছে টিয়ার গ্যাস হিসেবে। টিয়ার গ্যাসের নাম শুনছো না, কাঁদানে গ্যাস? তো এই টিয়ার গ্যাস হিসেবে তোমার ক্লোরোপিক্রিন ইউজ করা হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে এগুলার এখন দেখবো, মানে স্ট্রাকচার দেখবো। তো স্ট্রাকচার যদি দেখতে চাই আমার স্লাইড নিতে হবে। তো প্রথমে হচ্ছে N2O এর স্ট্রাকচারটা দেখি। N2O এর স্ট্রাকচার হচ্ছে এরকম, N ট্রিপল বন্ড N সন্নিবেশ কি বলে, সন্নিবেশ সমযোজী অক্সিজেন। তারপর N2O3, N2O3 কি নাইট্রোজেন বন্ড নাইট্রোজেন, এইদিকে একটা অক্সিজেন, এইদিকে একটা অক্সিজেন, আর এইদিকে হচ্ছে তোমার একটা সন্নিবেশ সমযোজীর অক্সিজেন। এটা হচ্ছে কয়টা হলো? 3টা অক্সিজেন হলো। এটা হচ্ছে N2O3, বুঝতে পারছো? তারপর যদি N2O5 আসি, তার আগে NOটা পরে দেই। NO, NO হচ্ছে এরকম, যে N ডাবল বন্ড N আর এইরকম। তো এই জিনিসটাকে বলা হয় রেজোনেন্স। রেজোনেন্স হচ্ছে অর্গানিকে পড়বা, যে মানে ইলেকট্রনটা এরকম দোলাদুলি করে, একবার এই পাশে যায়, একবার এই পাশে যায়, একবার এই পাশে যায়, একবার ওই পাশে যায়। তো এই জিনিসটাকে বলা হয় রেজোনেন্স। তো NO গেল। তারপর N2O4 নিচে লিখি। তো N2O4 এটার স্ট্রাকচার হচ্ছে এরকম, N বন্ড N ডাবল বন্ড অক্সিজেন, ডাবল বন্ড অক্সিজেন, সন্নিবেশ বন্ধন অক্সিজেন, সন্নিবেশ বন্ধন অক্সিজেন। এগুলো প্র্যাকটিস করবা, দেখবা ইজিলি মনে থাকবে। আর লাস্টলি আমাদের N2O5, N2O5 এর স্ট্রাকচার কেমন হবে? N O N ডাবল বন্ড অক্সিজেন, 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 ডাবল বন্ড অক্সিজেন। এটা হচ্ছে N2O5 এর স্ট্রাকচার। দেখো এইটা আর এইটা প্রায় সেম, জাস্ট এখানে মাঝখানে একটা অক্সিজেন ঢুকছে এইটার ক্ষেত্রে। আবার এইটার সাথে এইটার আবার মিল আছে, জাস্ট এখানে একটা অক্সিজেন আসছে। তো এভাবে মিল রেখে পড়বা আর কি। তো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসে, যে কোনটা নিরপেক্ষ অক্সাইড আর কোনটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। তো এটার জন্য আমরা বলতে পারি, মানে অক্সিজেন যত কম থাকবে তত কি হবে জানো, তত হচ্ছে তোমার নিরপেক্ষতা বাড়বে। তো নিরপেক্ষ, তো নিরপেক্ষ কে কে হবে?
নিরপেক্ষ হবে NO N2O, NO আর N2O। দেখো এদের মধ্যে মাত্র একটা করে অক্সিজেন আছে। আর অ্যাসিডিক কারা হবে? অ্যাসিডিক হবে হচ্ছে N2O3, বাকি তিনটা N2O3, তারপর হচ্ছে NO2, NO2, তারপর পাবা হচ্ছে N2O5, N2O5। তোমাদের সাথে একটা ফান ফ্যাক্ট শেয়ার করি। তোমরা এই ক্লাসগুলো করলে তোমরা যদি কেউ শাওন ভাইয়ের কাছে পড়ো, তো শাওন ভাইয়ের কন্টেন্টের সাথে মিল পাইতে পারো, কারণ আমি নিজেও শাওন ভাইয়ের স্টুডেন্ট। তবে কন্টেন্ট ইমপ্রুভেশন আছে। আমি যত কিছু জানি, নিজে যত কিছু জানি, তারপর শাওন ভাইয়া সঞ্জয় দাদার থেকে যত কিছু শিখছি, আমার এলাকার টিচারদের কাছ থেকে যত কিছু শিখছি, আমি সব মিলায় কন্টেন্ট বানাইছি। তো আশা করি তোমাদের একটা মানে ইউনিক কন্টেন্ট আমি উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তো তোমরা ক্লাসগুলো করতে থাকো, বুঝতে পারবা ইনশাল্লাহ। তো এটা আমাদের গেল। কত মিনিটের ক্লাস হইল? আজকের ক্লাসটা এখানে রেখে দেই নাকি? আচ্ছা, আর কয়েকটা জিনিস আছে, পড়াই দিই। তো মনে করো তুমি কি করছো, N2O3 যেহেতু অ্যাসিডিক অক্সাইড, তার মানে কি অ্যাসিড তৈরি করবে, তাই না? N2O3 তার সাথে যদি পানি যুক্ত করে দাও, তাহলে সে কি তৈরি করে? HNO2 তৈরি করে, 2HNO2 তৈরি করে, 2HNO2 তৈরি করে। তারপর হচ্ছে তুমি যদি N2NO2 এর সাথে যদি পানি মিশাও, তাহলে সে HNO3 তৈরি, HNO2 তৈরি করে, আবার 3ও তৈরি করে, HNO2 প্লাস HNO3ও তৈরি করে। বুঝতে পারছো? তারপর যদি আমরা N2O5 নিই, N2O5 নিলে সে কি পানির সাথে বিক্রিয়া করে, কি তৈরি করে? HNO3 তৈরি করে। এখন তুমি যদি কোনো কিছু থেকে পানি বের করে নাও, সেটাকে বলা হয় অ্যানহাইড্রাইড। বুঝতে পারছো? তো মনে করো তুমি এই যে একটু HNO2 থেকে যদি মাইনাস পানি করে দিও, তাহলে এই জিনিসটা পাবো, -H2O। তো এটার নাম হয়ে যাবে অ্যানহাইড্রাইড। কোন অ্যানহাইড্রাইড? নাইট্রাস অ্যাসিড থেকে পাইছো, ওই জন্য নাইট্রাস অ্যানহাইড্রাইড। আর এটা দেখো কি হয়েছে, নাইট্রিক থেকে আসছে না? নাইট্রিক থেকে পানি বিয়োগ করলে কি পাবো? তো এই জন্য এটাকে নাইট্রিক অ্যানহাইড্রাইড বলে। বুঝতে পারছো? আর এটা HNO2 থেকেও আসে, HNO3 থেকেও আসে, এই জন্য এটাকে বলা হয় মিশ্র। আশা করি বুঝতে পারছো সবাই। আমার অনেকগুলো মেসেজ এসেছে, একটু চেক করি দাঁড়াও। আচ্ছা, আমরা আজকে গ্রুপ 16 চলতেছে মনে হয়, গ্রুপ 16 শেষ করে রেখে দিব। আর অল্প একটু পড়া বাকি আছে, না গ্রুপ 15 পড়তেছি আমরা। তো আরো স্লাইড নিতে হবে। আচ্ছা দেখো, আমরা একটু আগে দেখলাম যে নাইট্রোজেনকে যতই আমরা চেষ্টা করি এক্সাইটেড করতে পারি না। কারণ কি? নাইট্রোজেন ট্রিপল বন্ডে, নাইট্রোজেন ট্রিপল বন্ডের তোমার হচ্ছে যে শক্তি, এটা হচ্ছে 945 কিলোজুল পার মোল। তো এটাকে যদি তুমি ভাঙতে চাও, তোমাকে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে হবে, যেটা নরমালি পসিবল না। এই জন্য এটা অনেক নিষ্ক্রিয়। এটা কি হয়? অনেক স্টেবল প্লাস নিষ্ক্রিয়, বিক্রিয়া সহজে করতে চায় না। তো এই যে নিষ্ক্রিয় হওয়ার কারণে কি হয়, এরা হচ্ছে
মানে নিষ্ক্রিয় গ্যাসের তো দাম বেশি, তাই না? তো নিষ্ক্রিয় গ্যাসের পরিবর্তে এদেরকে ব্যবহার করা হয়, যেমন মনে করো চিপসের প্যাকেটে, চিপসের প্যাকেটে, বুঝতে পারছো? তারপর এটাকে ওই জন্য মানে তারপর হচ্ছে আমরা ফসফরাস দেখছি, আমরা একটু আগে কার্বনের রূপভেদ দেখলাম, এখন ফসফরাসের রূপভেদ দেখব। ফসফরাসের 3টা রূপভেদ পাওয়া যায়। ফসফরাস কিন্তু P4 আকারে থাকে, P2 না, P4 আকারে থাকে। তো P4 এর শেপটা হচ্ছে এরকম, এই যে 4টা P দিবা আগে, তারপর সবগুলোর সাথে সবগুলা যোগ করে দিবা। এটা হচ্ছে তোমার টেট্রাহাইড্রাল বা চতুস্তলকীয় শেপ। এগুলা শেপ আমরা যখন সংকরায়ন পড়বো তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। তো এটা হচ্ছে টেট্রাহেড্রাল শেপ, বা বাংলায় হচ্ছে কি চতুস্তলকীয়। এটার 3টা রূপ পাওয়া যায়। P4 হচ্ছে 3 টাইপস। একটা হচ্ছে সাদা ফসফরাস, দেখছো কেউ কখনো? ওই যে ম্যাচের বক্সে থাকে না সাইডে, ওগুলাই হচ্ছে ফসফরাস। ওটা হচ্ছে লাল ফসফরাস। 2 নম্বরে হচ্ছে লাল, আর 3 নম্বরে হচ্ছে কালো। আহা, মিশাই দিয়ে লিখি। আজকের লেকচারটা একটু বড় হয়ে যাচ্ছে, সমস্যা নেই। তো আমাদের হচ্ছে পি হোয়াইট আর পি রেড এর মধ্যে কনভার্সন শিখতে হবে। তো মনে করো তোমার কাছে পি হোয়াইট আছে, পিডব্লিউ দিয়ে পি হোয়াইট বোঝাচ্ছি। তুমি যদি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও, 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দাও, এটা কিন্তু ফসফরাস খুবই এক্সপ্লোসিভ একটা জিনিস, এই জন্য নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করতে হয়। এই জন্য আমরা কি দেই? নাইট্রোজেন অথবা কি দেই? কার্বন ডাই অক্সাইড দিয়ে একটা নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করি, যাতে সে কি করতে পারে না, ব্লাস্ট করতে পারে না। তারপর কি করি, এইটা যদি দাও তুমি, তাহলে কি পাবা? পি রেড পাবা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। তারপর যদি পি রেড থেকে পি হোয়াইটে যাইতে চাও, তখন পি রেড কে কি করতে হবে? তোমাকে 550 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতে হবে। তারপর কি করবা? এখানে ওই এক্সপ্লোসিভ, ওই জন্য আমরা কি করব? N2 অথবা CO2 ইউজ করব। তো এটা করলে পিরিয়ড ভ্যাপর পাওয়া যাবে বা বাষ্প পাওয়া যাবে, পিরিয়ডের বাষ্প পাওয়া যাবে, বুঝতে পারছো? তো পিরিয়ডের ভ্যাপর পাওয়া যাবে বা বাষ্প পাওয়া যাবে। এটাকে যদি র্যাপিড কুলিং করো, তাহলে তুমি কি পাবা? পি হোয়াইট পাবা। তো এটাই গেল আমাদের হচ্ছে গ্রুপ 15 এর সমাচার। আমরা নেক্সট ক্লাসে গ্রুপ 16, 17, 18 শেষ করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকিও, সুস্থ থাকিও, আর ক্লাস নোট জমা দিও। আসসালামু আলাইকুম।